দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শাবলতলার মাঠ যে গল্পটি রয়েছে সেই গল্পটির আজকে আমরা লাইন ধরে ধরে আলোচনা করব। লাইন ধরে ধরে আলোচনা করার পূর্বে কয়েকটি কথা বলে রাখি। এই গল্পটি একটু দীর্ঘ অর্থাৎ একটু বড়, তাই এই গল্পটি আমরা দুটি ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম ভাগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী সম্পর্কে সামান্য দু চার কথা বলে নেব এবং তারপর আমরা এই গল্পটির কিছুটা অংশ রিডিং পড়ে সেগুলি তোমাদের সামনে একটু বুঝিয়ে দেবার চেষ্টা করব। আর সেকেন্ড যে ভিডিওটি থাকবে সেটিতে আমরা বাকি অংশটুকু পড়ে বুঝে নেব এবং তারপর কিছু এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকে প্রথমে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সামান্য একটু জেনে নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 খ্রিস্টাব্দে 24 পরগনার অন্তর্গত বনগ্রাম নামক একটি জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাল্যকাল তথা কৈশোরকাল ভীষণ দারিদ্রতার মধ্যেই কেটেছিল, তবে জীবিকার ক্ষেত্রে তার পরিধি ছিল ব্যাপক, অর্থাৎ তিনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন। তিনি বেশ কয়েকটি স্কুলে শিক্ষকতাও করেছিলেন দীর্ঘদিন ধরে। আসলে পল্লী প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে মুগ্ধ করত সব সময়। প্রবাসী পত্রিকায় তার প্রথম গল্প উপেক্ষিতা ছাপানো হয়েছিল এবং এই উপেক্ষিতা গল্পের মধ্য দিয়েই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসের জগতে পদার্পণ করেছিলেন। তার অন্যতম বিখ্যাত একটি গ্রন্থ পথের পাঁচালী। সেই পথের পাঁচালী নামক যে গল্পটি বা সেই যে পথের পাঁচালী যেটি অপু, দুর্গা, সর্বজয়া, হরিহর ইত্যাদিকে নিয়ে লেখা, সেই পথের পাঁচালী তিনি ভাগলপুরে থাকাকালীন লিখেছিলেন। মাত্র 21 বছর বয়সে তার সাহিত্য জীবনে তিনি অসংখ্য গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, দিনলিপি এবং শিশু সাহিত্য রচনা করেছিলেন। তার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে মরণের ডঙ্কা বাজে, বনে পাহাড়ে হিরে মানিক জলে, চাঁদের পাহাড়, আরণ্যক, অপরাজিতা, ইচ্ছামতি, আদর্শ হিন্দু হোটেল, দৃষ্টি প্রদীপ প্রভৃতি উল্লেখযোগ্য। কলেজে পড়ার সময় 1324 বঙ্গাব্দের 31শে শ্রাবণ বসিরহাটের পানিতর গ্রামের কাশীভূষণ মুখোপাধ্যায়ের কন্যা গৌরী দেবীর সাথে বিভূতিভূষণের বিয়ে হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই 1325 বঙ্গাব্দে মাত্র 1 বছরের মধ্যেই সেই গৌরী দেবী নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। সেই একই বছরে বিভূতিভূষণের সহোদরা আশালতাও মারা গিয়েছিলেন। বিভূতিভূষণের সেই সময়টিতে তীব্র অর্থকষ্ট চলছিল। সেই অর্থকষ্ট দূর করার জন্য তিনি হুগলিতে সেই সময় চলে এসেছিলেন এবং এখানে এসেই তিনি তার প্রথম গল্প উপেক্ষিতা লিখেছিলেন এবং সেই সময়টিতেই তার সেই বিখ্যাত গল্প পথের পাঁচালী লেখার তিনি পরিকল্পনা করেছিলেন। 1940 খ্রিস্টাব্দের 3 ডিসেম্বর ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়ের দ্বিতীয় কন্যা রমা দেবী ওরফে কল্যাণী দেবীকে তিনি বিয়ে করেছিলেন। এটি তার দ্বিতীয় বিবাহ ছিল। সেই সময়টিতে বিভূতিভূষণ প্রায়শই ঘাটশিলা, চাইবাসা, উদয়গিরি, খণ্ডগিরি প্রভৃতি বিভিন্ন স্থানে তিনি ভ্রমণ করে বেড়াতেন। বিভূতিভূষণ এবং রমা দেবীর পরপর 2টি কন্যা সন্তান হয়েছিলেন এবং সেই কন্যা সন্তান 2টি মারা গিয়েছিলেন। তারপর 1354 বঙ্গাব্দের 28শে শ্রাবণ তার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল তারাদাস বন্দ্যোপাধ্যায়। তার সমকালে প্রেমেন্দ্র মিত্র, শৈলজানন্দ মুখোপাধ্যায়, মনীষ ঘটক, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখরা ছিলেন ছোট গল্পের প্রতিভাধর শিল্পী। তবে তারা যতই ছোট গল্প বা গল্প উপন্যাস লিখুক না কেন, বিভূতিভূষণের সেই ছোট গল্প তাদের সাথে টেক্কা দিয়েছিল, অর্থাৎ বিভূতিভূষণও তাদের সাথে সাথে বাংলা সাহিত্যের ইতিহাসে নিজের খুঁটি
খুব সুন্দরভাবে পুঁতে দিয়েছিলেন। যাই হোক, আমরা বিভূতিভূষণ সম্পর্কে অনেক কথাই বললাম, এবার আমরা আসল গল্পে প্রবেশ করি। আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে এই গল্পটি আলোচনা করব। এই গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সমগ্রের প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। এই গল্পে আমরা দেখতে পাই কথক ছোটবেলায় তার পিসির বাড়ি থেকেই আর কি পড়াশোনা করেছিলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাই তার পিসির বাড়ির যে পাশের গ্রাম রয়েছে, সেই পাশের গ্রামে মেয়ের বিয়ের জন্য পাত্র দেখতে এসে ছোটবেলার স্মৃতি বিজড়িত সেই শাবলতলার মাঠের দৃশ্যটি তার নজরে আসে। একে একে 25-30 বছরের আগেকার ঘটনা আমাদের কথকের স্মৃতিপটে ভেসে উঠতে আমরা দেখতে পাই। বিকেল বেলার সেই শাবলতলার মাঠের কথা কথক এখানে তুলে ধরেছিলেন। এখন এই মাঠকে আর চেনাই যায় না। সেই মাঠে আজ গড়ে উঠেছিল বিশাল বিশাল কলকারখানা। এই গল্পে আমরা কথক চরিত্রকে পেয়েছিলাম সহজ সরল, কল্পনা প্রবণ, আবেগ প্রবণ এবং দায়িত্বশীল মানুষ হিসাবে। এছাড়াও পিসিমা নামক যে চরিত্রটি, সেই চরিত্রটিকে আমরা পেয়েছিলাম স্নেহ বাৎসল্যা, ভক্তি বৎসল এবং পুরনো ধ্যান ধারণা নিয়ে তিনি থাকতে বেশি ভালোবাসতেন। এছাড়াও আরেকটি ক্যারেক্টার আমরা পেয়েছিলাম উমাচরণ মাস্টার। সেই উমাচরণ মাস্টার ছিলেন মূলত লেখক, কল্পনা বিলাসী, কিছুটা নির্জন প্রকৃতির, কিছুটা দাম্ভিক প্রকৃতির একজন শিক্ষক ছিলেন মূলত এই গল্পের। এই গল্পে আমরা দেখতে পাই মানুষ ক্রমশ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মানুষ নিজের প্রয়োজনে শাসন করতে উঠে পড়ে লেগেছে সেই প্রকৃতির ওপরেই। কিন্তু সেই মানুষের ভিড়ে থাকেন আরো কিছু মানুষ যারা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হলে মনে আঘাত পেয়ে থাকেন। আমরা দেখতে পাই গল্পের কথকও তেমন একটি ভাবপ্রবণ মানুষ ছিলেন বলা যায়। গল্পকথকের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া প্রকৃতির জন্য অন্তরের হাহাকার আমরা এই গল্পে দেখতে পাই। এবার আমরা গল্পটি লাইন ধরে ধরে আলোচনা করব। শাবলতলার মাঠ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অনেক দিন পরে শাবলতলার মাঠ দেখলাম সেদিন। কথক সেই অনেক দিন পর শাবলতলার মাঠের ওদিক দিয়ে যাচ্ছিলেন, সেই শাবলতলার মাঠকে তিনি দেখলেন। আমার পিসিমার বাড়ির দেশে ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম, সে আজ 25-30 বছর আগেকার কথা। অর্থাৎ কথক তার পিসিমার বাড়িতে থেকে পড়াশোনা করতেন প্রায় 25-30 বছর আগেকার কথা। পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যায়নি কখনো। সেদিন আবার কার্য উপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে শাবলতলার মাঠ চোখে পড়ল। একটি কাজ ছিল, সেই কাজ করতে যাচ্ছিলেন যখন, তখন সেই শাবলতলার মাঠকে আবার তিনি দেখতে পেলেন। কিন্তু মস্ত বড় একই কারখানা হচ্ছে সেখানে। রেল লাইন বসেছে মাঠের উপর দিয়ে, বড় রেল লাইন। কত যে লোহালক্কর যন্ত্রপাতি এসে পড়েছে, লোকজন, কুলি মজুরের ভিড়, দুমদাম শব্দ, সে কি বিরাট ব্যাপার। আসলে কলকারখানা হলে সামান্য একটু আওয়াজ হবেই, আর এই মাঠে বিশাল একটি কলকারখানা হচ্ছিল, সেজন্যই এত যন্ত্রপাতি, এত আওয়াজ তিনি লক্ষ্য করেছিলেন। চালাঘর ও তাঁবু চারিধারে, আসলে ওখানে টেন্ট পুঁতেছিল তো সবাই, তাই তাঁবু ছিল চারিদিকে। ইঞ্জিনিয়ার ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হলো। পাঞ্জাবি কনস্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে, তারের খুঁটি বসানো হচ্ছে, ইলেকট্রিকের ও টেলিফোনের তার খাটানো হবে। ইট বোঝাই, কাঠ বোঝাই লরির ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর উপরে, অর্থাৎ ইট, কাঠ ইত্যাদি নিয়ে বিভিন্ন লরি সেখানে এসে হাজির হয়েছিলেন। চুনের ধুলো, সিমেন্টের ধুলো উঠছে বাতাসে। একটি জায়গায় কাজ করতে হলে ধুলোবালি হবেই, সিমেন্টের ধুলো, এমনি যে চুন টুনের ধুলো ইত্যাদি সবকিছু যেন বাতাসে উঠছিল। এ কি হলো? আমার সেই ছেলেবেলাকার শাবলতলার মাঠ কোথায় গেল? সত্যিই তো নেই। তার বদলে আছে কতগুলো তাঁবুর সারি, ইট খোলা, পাথুরে কয়লা স্তূপ, চুনের ঢিবি, কাঠের ঢিবি, লোকজনের হইচই, লরির ভিড়। অর্থাৎ ছোটবেলায় কথক যে শাবলতলার মাঠকে চিনতেন, এখন সেই শাবলতলার মাঠকে আর তিনি কিছুতেই চিনতে পারছিলেন না। আজ সকালে মার্টিন লাইনের ছোট স্টেশনে নেমেছি। সেই আমাদের কথক এখন শহরাঞ্চলে থাকেন, এখানে মার্টিন লাইনের যে ছোট স্টেশন সেখানে নেমেছিলেন। গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির গ্রামের পাশের একটা মেয়ের বিয়ের পাত্র খুঁজতে, অর্থাৎ তার মেয়ের বিয়ের জন্য পাত্র দেখতে
তিনি পিসিমার যে গ্রাম ছিল সেই পাশের গ্রামে এসেছে। রাস্তার ধারে পড়ে শাবলতলার মাঠ। হঠাৎ দেখি এই অবস্থা তার। গরুর গাড়ির গারোয়ানকে বলে, অর্থাৎ গরুর গাড়ি যিনি চালাচ্ছিলেন সে ড্রাইভারকে বলেছিলেন, হ্যাঁ রে, এই শাবলতলার মাঠ না এটা? হ্যাঁ বাবু। কি হচ্ছে এখানে? জানি না বাবু, কলকারখানা বসছে বোধ হয়। কত দূর নিয়ে, অর্থাৎ এর পরিধি কতটা দূরে এই কলকারখানা বসতে চলেছে? আর তা বাবু অনেক দূর নিয়ে, ওই বাজিতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেদেপোতা, হাঁসখালির চড়া পর্যন্ত এই সমস্ত জায়গাগুলোর নাম বললো, যে এই সমস্ত এলাকাতেও এই কলকারখানা বসতে চলেছে। গ্রামগুলো সব কোথায়? সব উড়িয়ে দিয়েছে। অর্থাৎ একটি বড় ফ্যাক্টরি হতে গেলে সেখান থেকে পুনর্বাসন দেওয়া হয় সেখানকার লোকজনদের। তো সেই ধরনের কাজই করেছিল। মনে পড়লো আমার 11 বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন, অর্থাৎ দুপুরবেলা লেখকেরা বা কথকেরা কি করতেন সেই ব্যাপারগুলি মনে পড়লো। আর মনে পড়লো দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে। সে যে প্রাইমারি স্কুলে পড়তো সেখানে একটি মাস্টারমশাই ছিল, উমাচরণ মাস্টারমশাই, তাকেও মনে পড়লো। উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালার হেডমাস্টারি করছিলেন তা আমি বলতে পারবো না। গ্রামের রায় জমিদারদের ভাঙা কর্নিশে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার এক পাশে সেকেলে তক্তপোষে ছিল তার বাসা। অর্থাৎ জমিদারদের যে ভাঙ্গা বাড়িঘরগুলি ছিল তার পাশে তার বাসা ছিল, অর্থাৎ উমাচরণ মাস্টারমশাইয়ের বাসা ছিল। দেওয়ালে তার হুকো ঝুলতো পেরেকের গায়ে, দেওয়ালের মধ্যে পেরেক লাগিয়ে সেখানে হুকো ঝুলিয়ে রাখতেন। বাঁশের আলনায় তার দুখানা আধময়লা ধুতি ও এক এবং অদ্বিতীয় পিরানটি আলতো করে ঝোলানো থাকতো। আর থাকতো তক্তপোষের নিচে একজোড়া কাঠের খড়ম, অর্থাৎ তার যে বিভিন্ন জিনিসপত্র সেগুলি ঘরের বিভিন্ন জায়গায় তিনি ঝুলিয়ে রাখতেন। একটা টিনের বিবর্ণ তোরঙ্গ, একটা টিনের বাক্সও তার ছিল। একটা চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস, একখানা পাকা বাঁশের লাঠি, এবং সেইটাই বেশি করে মনে আছে একগাছা তেলে জলে পাকানো বেত, অর্থাৎ তিনি বেত নিয়ে পড়াতে বসতেন। সে বেতের কথা কথকদের খুব মনে আছে। উমাচরণ মাস্টার আবার বই লিখতেন। আমি তখন অল্প বয়স্ক, অর্থাৎ কথক তখন খুবই অল্প বয়স তার। লেখক বা সাহিত্যিকের যশগৌরব সম্বন্ধে আমার ধারণা তখন অস্পষ্ট, অর্থাৎ লেখকরা কি ধরনের কাজ করে বা তাদের গৌরব কিসে আসে আমি অত কিছু বুঝতাম না। তবুও মাস্টারমশাই যখন ক্লাসের টেবিলের উপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেল গুরুম বই পড়তেন, তখন আমরা ক্লাস শুদ্ধ সব ছেলে বিস্ময় ও প্রশংসা ভরা দৃষ্টিতে তার দীর্ঘ গুম্ফযুক্ত বসন্তের দাগ কাটা প্রৌঢ় মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম। অর্থাৎ তার মুখটা ছিল এবড়ো খেবড়ো, উঁচা নিচে মুখ অনেকের হয় না, বসন্তর যে একটা ছোপ থাকে, সেই মুখের দিকে আমরা তাকিয়ে থাকতাম মাস্টারমশাই যখন আক্কেল গুরুম পড়ে শোনাতেন। আমার যা বয়স তখন তাতে আক্কেল গুরুম বা প্রহসন দুটো কথার একটারও মানে বুঝতাম না, অর্থাৎ কথক ছিল ভীষণ ছোট। এই ধরনের কোনো আক্কেল গুরুম বা প্রহসন কাকে বলে সেটি তিনি বুঝতেন না। মনে আছে বইয়ের মধ্যে একটা ইংরেজি পড়া ছোকরার কথা আছে, এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়ার ছোকরা খুব ভালো লোক নয়। মাস্টারমশাই পড়ে পড়ে শোনাতেন। কথকদের শুনে মনে হতো যে সেই যে ইংরেজি ছোকরাটা যার উল্লেখ এই বইয়ের মধ্যে রয়েছে সে মোটেও ভালো লোক ছিল না। উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন, এই বই পড়ে গোবরডাঙ্গার সেজবাবুর শালা কি বলেছিলেন জানো? বলেছিলেন উমাচরণ বাবু আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন। বুঝলে, অর্থাৎ গিরিশ ঘোষ যত উন্নত মানের লেখক ছিলেন আপনি ঠিক তত বড় উন্নত মানেরই লেখক হবেন, এটি সেই শালাবাবু বলতেন। এটি তিনি গর্ব করে ছাত্রদের বলেছিলেন। আমি বলেছিলাম গিরিশ ঘোষ কে পণ্ডিত মশাই? অর্থাৎ কথক তো গিরিশ ঘোষকেও চিনত না। গিরিশ ঘোষ কে সেটি জিজ্ঞেস করেছিল। উমাচরণ বাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন, গিরিশ ঘোষ জানো না? হুঁ, কি বা জানো? অর্থাৎ তুমি গিরিশ ঘোষকেই চিনো না? তোমার জীবন বৃথা, তুমি কি বা জানো? আমি লজ্জায় চুপ করে থাকি, কি উত্তর দেব যখন সত্যিই জানি না গিরিশ ঘোষকে, নামও কোনোদিন শুনিনি। উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমার কাছে বিক্রি করার চেষ্টা করতেন এবং বিক্রি অনেকও করেছিলেন। অর্থাৎ তার যে এই বইটি ছিল এই বইটি তিনি ছাত্রছাত্রীদের কাছে বেশ কিছু বিক্রিও করেছিলেন। প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা বা দুখানা করে আক্কেল গুরুম ছিলই। মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার। বলতেন কত বাকি? 7 আনা। নাও একখানা ভালো বই নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। অর্থাৎ খুচরো পয়সাটা না দিয়ে তিনি বই দিয়ে দিতেন। একদিন পিসিমা বললেন, হ্যাঁ রে, মাইনের টাকা দিলাম, 9 আনা পয়সা ফেরত দিলি নে? না পিসিমা, মাস্টারমশাই বই একখানা দিয়েছেন তার বদলে। কি বই? আক্কেল গুরুম। ও মা, সে আবার কি বই? তুই কি বলে সে বই আনতে গেলি? যেমন পোড়ার মুখো মাস্টার তেমনি পোড়ার মুখো ছেলে।
বইয়ের নাম শোনো না, আক্কেল গুরুম। কেষ্টর শতনাম পাওয়া যায় তো একখানা আনগে বরং, ওই বই ফিরে দিয়ে আয়। অর্থাৎ পিসিমা কেষ্টর সেই শতনাম, কৃষ্ণের শতনাম বই আনার কথা বলেছিলেন। তিনি ওই আক্কেল গুরুম টাক্কেল এগুলো কি বই এনেছিস, আমাকে জিজ্ঞেস করে তো আনবি, এই ধরনের প্রশ্ন তিনি করেছিলেন। সে হবে না পিসিমা, তিনি ওসব বাজে বই লেখেন না, এ হলো প্রহসন। সে আবার কি রে? সে তুমি বুঝবে না। গিরিশ ঘোষের নাম শুনেছ? সে আবার কে? আমাদের গায়ে তো ওই নামের কেউ নেই। দুর্গাপুরের লোক নাকি? অর্থাৎ তারা গিরিশ ঘোষ, নাট্যকার গিরিশ ঘোষের নাম কেউ শোনেইনি। তারা ভেবেছিল হয়তো আমাদের গ্রামের বা দুর্গাপুরের কোনো ব্যক্তি হবে গিরিশ ঘোষ। সে তুমি বুঝবে না, তিনি আমাদের মাস্টারমশাইয়ের মতো প্রহসন বই লেখেন। পিসিমা ধমক দিয়ে বলতেন, তুই চুপ কর বাপু, বড় পণ্ডিত হয়ে গিয়েছিস তুই। আমি জানি নে, ওর গাল টিপলে দুধ বেরোয়, উনি জানেন। ফাজিল কোথাকার। ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে। কাল ওই বই ফেরত নিয়ে কেষ্ট শতনাম আনতে পারলে ভালো, না হলে 9 আনা ফেরত আনবি যা। তো এই পর্যন্তই আজ আমরা আলোচনা করলাম প্রথম ভিডিওটিতে। আমরা পরের ভিডিওটিতে বাকি যে অর্ধেক এই গল্পটির রয়েছে সেই গল্পটির অর্ধেকটা নিয়ে আলোচনা করব এবং তার সাথে কিছু এসিকিউ প্রশ্নোত্তর জুড়ে দেব। তাহলে আজ এটুকুই।